টানা বেশ কয়েকদিন ধরে ঢাকায় তোলপাড় অবস্থা দেখতে পাচ্ছি। একদিকে রিকশাওয়ালাদের আন্দোলন, অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আরও নানান ইস্যুতে জর্জরিত এখন বাংলাদেশ, স্পেসিফিক্যালি বলতে গেলে ঢাকা। এরই মধ্য দিয়ে চিন্ময় দাসের গ্রেপ্তার, যেটাকে কেন্দ্র করে আবার সারা বাংলাদেশে আলোচনার বিষয় এখন হিন্দুত্ববাদ, সাম্প্রদায়িক দাঙ্গা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক দাঙ্গা শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের অসাম্প্রদায়িক মুসলমানরাই ঠেকিয়ে দিয়েছে। তারা কিভাবে ঠেকিয়ে দিল? তারা যেভাবে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করলো, সেই দাঙ্গাতে এই ফাঁদে মুসলমানরা পা দিল না। আমরা দেখতে পাই বাংলাদেশের ইতিহাসে 1947 সালের পরবর্তীতে কখনো আমরা হিন্দু মুসলিম দাঙ্গা ওইভাবে দেখতে পাই নাই। আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পেয়েছি এক ধরনের দাঙ্গা তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং এটাও আমরা জানতাম এখানে এবং আওয়ামী লীগের তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ধরনের প্রচেষ্টা ছিল এই দাঙ্গা লাগানোর ক্ষেত্রে। কিন্তু সেই দাঙ্গা ছড়িয়ে পড়েনি বরাবরের মতোই আমাদের অসাম্প্রদায়িক মানসিকতার জন্যই। মনে রাখতে হবে, বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়া একটা দেশ। পাকিস্তান একটা মুসলিম দেশ, সেখান থেকে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশের জন্ম। ফলে আমরা বৈষম্য তথা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবসময় আমরা নাগরিক হিসেবেই দেখে আসছি। গতকালকে যে ঘটনা ঘটল, চিন্ময় দাসের অনুসারীরা একজন আইনজীবীকে হত্যা করলো বলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর পরবর্তীতেও চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলে মুসলমানরাই ধৈর্য ধারণ করে এই দাঙ্গাটা আর বাড়তে দেওয়া হয় না। জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং তার সাথে ভারত তথা তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে দাঙ্গা লাগানোর। জুলাই গণ অভ্যুত্থানের একদিন বা দুদিন পরে আমরা দেখতে পেয়েছি শাহবাগ অবরোধ করে 8 দফা দাবিতে আন্দোলন শুরু করা হিন্দুদের। এবং এই চিন্ময় দাস ইসকনের গুরু হওয়ার সাথে সাথে সে কিন্তু এই সনাতনী সংগঠনের যে সংগঠনটা এতদিন ধরে আন্দোলন করে আসছে সেই সংগঠনেরও কিন্তু নেতা। ফলে আমাদেরকে বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় তারা 8 দফা নিয়ে আন্দোলন করে যাচ্ছে এবং তারা দাবি করে যাচ্ছে হিন্দুদের উপর এখানে 5ই আগস্ট রাত থেকে হামলা করা হয়েছে। কিন্তু আমরা অন্যদিকে কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি মুসলমানরা কীভাবে, বা আমাদের বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মুসলমান বা শিক্ষার্থীরা, তারা কিভাবে মন্দিরগুলো পাহারা দিয়ে হিন্দুদেরকে রক্ষা করেছে। যেসব হিন্দুদের বাড়িতে আমরা হামলা হতে দেখেছি, কোনো না কোনোভাবে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল বলে আমরা দেখতে পেয়েছি। হিন্দুরা ওই মাত্রায় আক্রান্ত হয় নাই যে মাত্রায় ভারতীয় মিডিয়াগুলো দেখাচ্ছিল। তারা একটার পর একটা প্রপাগান্ডা ছড়াচ্ছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা যদি আমরা বলি, তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের মিডিয়া এত পরিমাণ প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাতে স্বয়ং পশ্চিমবঙ্গ সরকার এই মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় 5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই চিন্ময় এই যে একটা বড় আন্দোলন, 8 দফার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। তো 1 বা 1.5 মাস আগে হিন্দুদের একটা সম্মেলনে বা ইসকনের একটা সম্মেলনে জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা উত্তোলন করার ফলে ওই সময় বিপুল পরিমাণে বিতর্ক তৈরি হয়। ওই সময় বিএনপি নেতা ফিরোজ খান তখন এই বিষয়ে একটা মামলা করেন এবং এই মামলার ফলে বিএনপি থেকেও তাকে বরখাস্ত করা হয়। আবার ইন্টারেস্টিংলি, যাকে নিয়ে এত আয়োজন, যাকে নিয়ে একটা দাঙ্গা লাগার মতো পরিস্থিতি, চিন্ময় দাসকেও জুলাইয়ে তার দল থেকে বহিষ্কার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবুও কেন এখন ইসকন সংগঠনের অন্যান্য কর্মীরা তার প্রভু চিন্ময়কে নিয়ে কেন এত উত্তেজিত? এটা একটা বড় সন্দেহজনক বিষয়। ইসকন থেকে যেহেতু চিন্ময় বহিষ্কৃত, তাইলে এখন যারা
ঢাকা সহ চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আন্দোলন করে যাচ্ছে, চট্টগ্রাম কোর্টে শত শত বা কয়েক হাজার মানুষের উপস্থিতি, তাইলে তারা কারা? এটা একটা বড় প্রশ্ন। কেউ কেউ দাবি করতেছেন এখানে আওয়ামী লীগের একটা প্রত্যক্ষ উপস্থিতি তারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে যুবলীগের উপস্থিতি। আমরা কিন্তু এটাও ধারণা করতে পারি, যেহেতু চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা নৌফেল তিনি নিজেই একজন ইসকনের সদস্য ছিলেন। আপনাদের জানার জন্য বলি, ইসকন এমন একটা সংগঠন যে সংগঠনে যে কোনো ধর্মের মানুষ সদস্যপদ নিতে পারে। চট্টগ্রামে যারা ছিলেন তারা দেখতে পান চট্টগ্রামের যে বোর্ডটা টাঙানো আছে ওই বোর্ডে 1 নম্বর সদস্য হিসেবে দেখানো হচ্ছে নৌফেলকে, যিনি একজন ধর্মীয়ভাবে ইসলাম ধর্মের অনুসারী। এইসব ঘটনাকে যদি আমরা একটা আরেকটার সাথে মিলাই, আমি যদি নৌফেলকে মিলাই, আমি যদি এখানে 8 দফা আন্দোলনকে মিলাই, আমি যদি এখানে তাকে গ্রেপ্তার করার বিষয়টাকে মিলাই, তাহলে আমি দেখতে পাই কোনো না কোনোভাবে তারা এখানে এক ধরনের দাঙ্গা লাগানো, এখানে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এক ধরনের প্রচেষ্টার কথা আমরা ধরে নিতে পারি। আমি বলছি না, আমি আবারও বলছি, আমি বলছি না সকল হিন্দু এখানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্তের সাথে জড়িত। আমি বলছি এখানে ইসকন এবং বা ভারত সরকার এক ধরনের সম্পৃক্ততা রাখতে পারে বলে আমার কাছে মনে হয়। ইসকনের গুরুত্বপূর্ণ, যদিও তিনি জুলাইয়ে বহিষ্কৃত ছিলেন, কিন্তু তিনি 5ই আগস্টের পরবর্তী যে আন্দোলনগুলো হচ্ছে, শাহবাগী আন্দোলনগুলো হচ্ছে, সেখানে তার সংগঠনের এক ধরনের উপস্থিতি আমরা দেখতে পাই। ফলে আমরা ধারণাই করতে পারি এই সরকারকে পতন করা, অর্থাৎ ইউনূস সরকারকে পতন করা এবং আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার পেছনে তাদের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে। মাহমুদ বাংলাদেশের অন্যতম উপদেষ্টা, তিনি কিন্তু জনসমাবেশে বললেন রাষ্ট্রদ্রোহীদেরকে আমরা ছাড় দিব না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, উনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। তিনি শুধুমাত্র পতাকাকে কেন্দ্র করে যে একটা মামলা হলো এটাকে তিনি এত গুরুত্ব দিচ্ছেন, নাকি তাদের কাছে অন্য কোনো গোপন তথ্য রয়েছে? হাসিনাকে ফিরিয়ে আনার পেছনে কোনো গোপন কোনো ষড়যন্ত্রের তথ্য তাদের কাছে আছে। আমার কাছে মনে হয় এই সরকারের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে, যেটার কারণে তারা মনে করতেছে এই সময় যদি চিন্ময়কে কারান্তরীণ করা না হয় তাইলে হয়তো তারা আরও বেশি ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। এটার ধারণা থেকেই আমার মনে হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডাল্টন সুব্রত হীরা তিনি বলতে চাচ্ছেন খুব পরিকল্পিত একটা দাঙ্গা তৈরির সমস্ত উপকরণ রেডি, অর্থাৎ তিনি দাবি করতেছেন এই সরকার একটা দাঙ্গা তৈরির চেষ্টা করতেছেন এবং এরই মাধ্যমে হিন্দুদেরকে শেষ করে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা তিনি দেখাতে চাচ্ছেন। চট্টগ্রামে এক আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে একটু আগে মেতরপট্টির পেছনে, যদিও জবাই করা নিয়ে এক ধরনের সন্দেহ আছে। প্রচার করা হচ্ছে ইসকন তাকে জবাই করেছে। জবাই কারা করে সেটা মনে হয় নতুন করে জানার কিছু নেই, যাদের সিগনেচার তারাই করেছে, অর্থাৎ খুবই হাস্যকর বিষয়, যাদের সিগনেচার তারাই করেছে, অর্থাৎ আমরা মুসলমানরা কোরবানি করি, তিনি সেই জিনিসটাকে বোঝাতে চাচ্ছেন আমরা এভাবে কোরবানি করি, তাহলে এই জিনিসটা আমরাই করতে পারি। হয়ে যাওয়া সনাতনীদের অহিংস প্রতিবাদকে ভিন্ন কাতে নেওয়ার জন্য আরেক মেটিকুলাস প্ল্যান। সনাতনীর আন্দোলন করে যাচ্ছেন, বিশেষ করে গতকালকে বা পরশু থেকে আমরা যদি বলি তাহলে চিন্ময় দাসকে নিয়ে, তাহলে তাকে এই আন্দোলনকে তিনি অহিংস আন্দোলন বলতে চাচ্ছেন। যা হোক, প্ল্যানমাফিক চট্টগ্রামে হিন্দু বাড়ির দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করা হয়েছে। টোটাল একটা এথনিক ক্লিনজিং বা জেনোসাইডের প্রিপারেশন চলছে সম্ভবত। এই পোস্টটা তিনি করেন ঘটনা শুরু হওয়ার পরপরই, অর্থাৎ ওই হত্যার কাহিনীর পরপরই তিনি লিখেছেন এবং তৎক্ষণাৎ যে পোস্টগুলো লেখা হয় তৎক্ষণাৎ কিন্তু এগুলো ভাইরাল হয় এবং এগুলো খুব ভূমিকা রাখে জনগণের মধ্যে। ফলে ওনার এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এখানে বলতে চাচ্ছেন হিন্দুদেরকে এখানে জেনোসাইডের মাধ্যমে হত্যা করা হবে, এথনিক ক্লিনজিং করা হবে। উনি ওই ধরনের বলার মাধ্যমে তিনি আসলে উস্কে দিতে চাচ্ছেন হিন্দুদেরকে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে রাতে কিভাবে আমাদের বাংলাদেশের জনগণ এই যে দাঙ্গার একটা পরিস্থিতিকে কিভাবে সামাল দিয়েছে, কিভাবে আমাদের, বিশেষ করে আমি যদি মুসলমানদের কথা যদি বলি, ধর্মপ্রাণ মুসলমানদের কথা বলি, তারা কিভাবে ধৈর্য ধারণ করে এই যে দাঙ্গার পরিস্থিতিটা সামাল দিয়েছে সেটা আমরা দেখতে পাই। শান্তনু বোসের পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাই তিনি এটাকে দেখাচ্ছেন একটা পলিটিক্যাল মুভ। এখানে এটা পুরোপুরি একটা ছাত্রলীগের বা আওয়ামী লীগের এক ধরনের এখানে চক্রান্ত এখানে জড়িত আছে, তিনি এখানে দেখাতে চাচ্ছেন। ফলে আমরাও কিন্তু এইভাবেই দেখি, আমরা এটা পলিটিক্যাল বিষয় হিসেবে দেখি। আমরা মনে করি আওয়ামী লীগ
একটার পর একটা ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে, তারা আবার ফিরিয়ে আসার, তারা এই সরকারকে উৎখাত করার, আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের যে এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, সেটাকে বিঘ্ন করার তারা এক ধরনের চেষ্টা করে যাচ্ছেন। একটার পর একটা তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছেন। এটারই সর্বশেষ পরিকল্পনা ছিল এবং সবচেয়ে জঘন্য পরিকল্পনা ছিল এই চিন্ময় দাস এবং সাম্প্রতিক দাঙ্গা লাগানো। সেটাতেও তারা ব্যর্থ হয়েছে। আমরা জানি না সামনে কি আসতে যাচ্ছে। আমি আমার জায়গা থেকে আমি মনে করি আমাদের এখানে সবাইকে সচেতন থাকা দরকার। আমরা একটা ৭১ সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশ, পাকিস্তান থেকে স্বাধীন হওয়া একটা দেশ। আমরা জন্মগতভাবেই, জন্মলগ্ন থেকেই আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে আমরা প্রধান বিষয় হিসেবে ধারণ করি। আমরা কখনোই মনে করি না এখানে একটা আলাদা একটা ধর্মের দেশ হবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এখানে সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। এখানে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদেরকে বিশ্বাস করতে হবে এই যা যা হচ্ছে সব কিছুই তাদের এক ধরনের ফাঁদ। এই ফাঁদে আমরা পা না দিই। আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের যে নতুন বাংলাদেশ, সে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।